বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় জীববিজ্ঞান অংশে ও টিস্যু এবং কোষের বিস্তারিত অংশগুলো নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন যোজক টিস্যু নিয়ে আলোচনা করছি। প্রথমত আমরা দেখব যোজক টিস্যু কাকে বলে। যে টিস্যুগুলো বিশেষ অঙ্গগুলোকে বা বিশেষ কোষগুলোকে অথবা শরীরের বিশেষ কোনো অংশগুলোকে অন্য একটা অংশের সাথে কানেক্ট করতে সাহায্য করে, সেই কোষগুলোকে বলা হয় যোজক টিস্যু। এই যোজক টিস্যুর পরিমাণ, সংখ্যাগত অবস্থান, এগুলোর ভিত্তিতে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হলো ফাইব্রাস যোজক টিস্যু। এই ফাইব্রাস, এটার অর্থ হচ্ছে এক ধরনের আঁশ সেখানে থাকবে, তন্তু থাকবে সেখানে। আমরা একটু দেখি এই তন্তুময় যোজক টিস্যুটা আসলে কি। দেহের এই তন্তুময় যোজক টিস্যুর মধ্যে ফার্স্ট দেওয়া আছে হলো তোমার স্কেলিটাল, দেহের অভ্যন্তরীণ কাঠামো তৈরি করে এবং দৃঢ়তা দান করে। দেহের আকৃতি এবং দৃঢ়তা দান করা এদের মূল কাজ। আমরা যে অঙ্গ সঞ্চালন করতে পারি, আমরা হাঁটতে পারি, আমাদের মস্তিষ্ক, মেরুরজ্জু, এই যে ফুসফুস, হৃৎপিণ্ড, এই রকম নরম এবং নাজুক অঙ্গগুলোকে এটা কিন্তু রক্ষা করে। তো এই বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। তো এখন দেখো, এই যে লেখা আছে যে ফুসফুস হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়। আমাদের বক্ষপিঞ্জর যেটা, এই বক্ষপিঞ্জরের মধ্যেই কি ফুসফুস আছে না, তার মধ্যেই হৃৎপিণ্ড আছে না, তার মধ্যেই কি কলিজা আছে না। এগুলো কি খুবই সংবেদনশীল একটা অঙ্গ না? এগুলো সামান্য একটু আঘাত লাগলে কি আমরা বাঁচবো? না। আচ্ছা, এই যে মস্তিষ্কের কথা ভাবো, মস্তিষ্কের যে করটি, মস্তিষ্কের করটি পুরো মস্তিষ্ককে ধারণ করছে। করটি যদি মস্তিষ্ককে বাইরে থেকে, ভিতর থেকে ফেলে দেয়, আমরা কি বেঁচে থাকবো? কেউ থাকতে পারবো না। না। আমরা চলাচল করছি হাত পায়ের সাহায্যে, বিশেষ করে পায়ের সাহায্যে চলনে সাহায্য করে কি? তাহলে পায়ের মধ্যে কি এই স্কেলিটাল, মানে বুঝছো তোমার হলো ওই যে হাড় আছে, কি আছে? হাড় আছে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, অঙ্গ সঞ্চালনে সাহায্য করে তোমার এই হাড়ের অংশ। এই যে হাতের সাথে হাড় আছে, আমাদের পায়ের সাথে হাড় আছে, পায়ের পাতার সাথে হাড় আছে। এই হাড়ের অংশ না থাকলে কি আমরা চলতে পারতাম? না। আমাদের দেহটা হতো একটা মাংসপিণ্ডের মতো। তুমি অনলাইনে সার্চ করে দেখবে শিল মাছ, দেখো এগুলো মনে হয় সারা শরীরে কোনো হাড় হাড্ডি নাই, খালি মাংসর থলি। ঠিক আছে, তাহলে আমাদের দেহটা কিন্তু এরকম হতো, ফলে আমরা ঠিক মতো হাঁটতে পারতাম না, কিছু করতে পারতাম না। সুতরাং মহান আল্লাহ তাআলা আমাদের এই যে দেহের যে কাঠামোটা দিয়েছে, এর মাধ্যমে আমরা একটা সুনিশ্চিত আকৃতি পাইছি এবং আমাদের দেহের বিভিন্ন অঙ্গগুলোকে সুরক্ষা দিতে পারছি। এখন আসো যে এই যে স্কেলিটাল, এটা দুই রকম হয়। কি রকম? একটা হয় হলো তোমার কমলাতে। কমল অস্থি, আর একটা হলো অস্থি। কমল অস্থি মানে এই অস্থিটা হয় হলো নরম, সফট। আমরা একটু নরম অস্থিটা একটু বোঝার চেষ্টা করি। স্যার এটা একটু আমাদের জুম নাকের করবেন? আ একটু জুম করেন তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওখান থেকে জুম হবে না? তোমার ইয়ে থেকে তো জুম হবে, দেখো। স্যার হচ্ছে কিন্তু একবার বড় হয়ে যায়। ঠিক আছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ। ওখান থেকে জুম করলে সুবিধা হবে কি যে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত অংশই দেখতে পাবে, কারণ যেহেতু তোমাদের টাচ স্ক্রিনে ওই ধরনের সুবিধা আছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আর তুমি ওই যে ফোনটাকে কিন্তু ওই কাট করে নাওনি, খাড়া করে না নিয়ে? হ্যাঁ। হ্যাঁ, কাট করে নিয়ে ক্লাস করবো, তাহলেই সুন্দর দেখাবে। আচ্ছা, তারপর আমি এটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, দেখো উপায় আছে আরেকটা।
সেটা হলো আহ দেখো আর একটু বড় হয়েছে মনে হয়। হ্যাঁ মানে এখানে হয় কি, এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে তো 150। এখন দেখো, এখন মনে হয় যথেষ্ট বড় হয়েছে। হ্যাঁ হয়েছে। মানে একবার তখন ছোট হয়ে গেছিল। না, ওটা ছোট হয়নি, ওটা তোমার ওই হাতে লাগে তোমার টাচ স্ক্রিনে ওইটা ছোট হয়ে গেছে। কারণ ওই স্ক্রিনটা যে তোমার টাচ লাগে, বড় করা যায় ছোট করা যায়, এখানে স্ক্রিন যাতাই আছে। এখানে আমি একটু বড় করে দিলাম ওই যে সাইড থেকে এটা সরে দিয়ে। হুম। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো, আমার মনে হয় এখন প্রবলেম হবে না। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে এই কমল অস্থিটা কি। কমল অস্থি হলো আমাদের নাকের যে অস্থি, নাকের মধ্যেও কিন্তু হাড় আছে, কিন্তু এই হাড়টা নরম। হ্যাঁ এই নরম হওয়াতে আর সুবিধাটা কি হয়েছে, আমাদের নাক কিন্তু কারোর সাথে বাড়ি খেলেও কিন্তু এটি ভেঙে যাচ্ছে না। তুমি কানে হাত দিয়ে না। দেখো, কানে, হ্যাঁ কানের মধ্যেও কিন্তু হাড় আছে। কানের এই যে যেটা আমরা কানের বাইরে কানের যে অংশটা আছে, বুঝতে পারছো কি, এটা কিন্তু পুরোটা মাংস না, ওর মধ্যে হাড় আছে, হাড়ের ওপর ওই মাংসের অংশ আছে। তাহলে ওখানে যে হাড়টা আছে এটা হলো কুচকুচি হাড়। মানে ওই যে গরুর, যখন আমরা মাংসের সাথে কুচকুচি হাড় খাই না অনেক সময়, হ্যাঁ খুবই সফট হাড় আর কি। এই সফট হাড়ের নামই হলো কমলাস্থি। আশা করি বুঝতে পারছো। আমি আমি আজকেই খাইলাম। আচ্ছা, অস্থিটা কি, অস্থিটা হলো খুবই শক্ত যেটা, যেমন হাত পায়ের বিশেষ অংশের অস্থি। এটা কিন্তু খুব শক্ত, এটা খুবই সুদৃঢ়, কারণ এখানে ক্যালসিয়াম জাতীয় পদার্থগুলো জমা হয় এবং এটাকে খুবই শক্ত করে ফেলে। এই যে ক্যালসিয়াম জাতীয় পদার্থগুলো সেখানে জমা হয়। আচ্ছা, আমার মনে হয় আমরা এই অংশটা বুঝতে পারছি। আজকে আমাদের 3 নম্বর যে টিস্যুটা, তার নাম হলো তরল যোজক টিস্যু। এই তরল যোজক টিস্যুর অংশটা আছে মূলত রক্ত। রক্ত মূলত দুইটা উপকরণ দিয়ে তৈরি, একটি হলো তোমার রক্তরস আর একটা রক্তকণিকা। এছাড়াও আমরা আরেকটা অংশ পাই, সেটা হলো লসিকা। এই রক্তের সাথে যে অংশটা রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে, তার নাম হলো লসিকা। এখন দেখো, আমাদের রক্তটা কি আসলে। রক্ত হলো এমন এক ধরনের তরল যোজক টিস্যু, যেটা সারা দেহের বিভিন্ন অংশগুলোর মধ্যে বিশেষ সংযোগ রক্ষা করতে সাহায্য করে। কিভাবে সংযোগ রক্ষা করে, আমরা মনে করো খাবার আমরা খাচ্ছি, এটা পেটে থাকিচ্ছে। আচ্ছা, এই পেটের খাবার যদি পেটেই পড়ে থাকে, তাহলে এটা আমাদের শরীরে কোনো উপকার লাগবে? না। কিন্তু পেটের খাবার এটা চলে যাচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের একটা বিশেষ অংশ আছে, এটা তুমি পঞ্চম অধ্যায়ে গিয়ে পড়বা, এটার নাম বলা হয় ভিলাই। সেই ভিলাই নামক গাত্র দিয়ে এটা শোষিত হয়ে রক্ত রসের মাধ্যমে, অর্থাৎ এই রক্তের মাধ্যমে এটি সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে খাবার উপকরণ যখন সারা দেহে ছড়িয়ে পড়ে, তখন সেই খাবার থেকে আমরা শক্তি পাই এবং আমরা চলাফেরা করি, আমাদের দেহটা সচল থাকে। বুঝতে পারছো? তাহলে এই যে সারা দেহে খাবারটা ছড়িয়ে দিচ্ছে কে, এই রক্ত না? হ্যাঁ আর একটা পয়েন্টে আসো, এই যে রক্ত যেমন খাবার ছড়িয়ে দিচ্ছে, ঠিক তেমনি সারা দেহে যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, এটা প্রস্রাবের সাথে কিন্তু ম্যাক্সিমাম গুলো বের হয়ে যায়। এই প্রস্রাবের অংশকে চালিত করে কিন্তু রক্ত, কারণ রক্ত কিডনির মধ্যে গিয়ে, এই কিডনিতে গিয়ে এটা সেকে যায়। এটা ছাকনের পর সেখান থেকে দূষিত অংশগুলো প্রস্রাবের সাথে বের হয়ে যায়, আর বিশুদ্ধ রক্তটা আমাদের দেহে থেকে যায়। ওকে, এখন আসো রক্ত কণিকা।
রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার মধ্যে তোমার লৌহ জাতীয় বিশেষ অংশ থাকে, যেটা শরীরকে প্রচন্ড রকম অক্সিজেন যুক্ত করে সচল রাখতে সাহায্য করে। কারণ এর কারণটা হলো ওই লোহিত কণিকার নামটা হলো হিমোগ্লোবিন অংশ। এটা অক্সিজেনের সাথে অক্সি হিমোগ্লোবিন বন্ধন তৈরি করে। নামটা মনে রাখো, অক্সিজেনের সাথে কি বন্ধন তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন। এই যে লেখা আছে, অক্সি হিমোগ্লোবিন গঠন করে, এবং এটা একটা অস্থায়ী বন্ধন। এই বন্ধনে সারা শরীরে কিন্তু অক্সিজেন সরবরাহ হয়। শ্বেতকণিকা এটা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, ঠিক আছে। আর অনুচক্রিকা যেটা, এটা দেহের যদি কোনো অংশ কেটে যায় তাহলে সেই অংশকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমরা এই কণিকাগুলো নিয়ে এরপর আছে লসিকা। মানব দেহের মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে, যে জায়গাগুলোতে জলীয় পদার্থ সংরক্ষিত থাকে, এর নাম হলো লসিকা। এই লসিকা গুলো তোমার ঈষৎ ক্ষারীয় হয়, হলুদ বর্ণের তরল পদার্থ, এবং এরা তোমার রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। লেখা আছে রোগ প্রতিরোধী কোষ থাকে। আমরা আজকে শেষ পর্যায়ে চলে আসছি, সেটি হলো পেশি টিস্যু। দেখো, পেশি টিস্যু মানে কি? আমরা সহজ কথায় যেগুলোকে মাংস বলে থাকি, কি বলে থাকি? মাংস। মাংস। এই মাংস পেশির অংশটা 3 রকম হয়। একটা হয় হলো আমাদের হাত পায়ের পেশি, এগুলোকে বলা হয় হলো ঐচ্ছিক পেশি। কি পেশি? ঐচ্ছিক পেশি। আর একটা হলো আমাদের পেটের, আমাদের হৃৎপিণ্ডের, আমাদের প্রস্রাব পায়খানার অংশের পেশি, এগুলো অনৈচ্ছিক পেশি। কারণ পেটের মধ্যে আমি খাবার দিয়ে যদি ওই পেশিকে সারাদিন ধরে অনুরোধ করি, ভাই খাবারের দাম বেশি, খাবারটা দিয়েছি তুমি সুযত্নে রেখে দাও, এটাকে হজম করো না, ওই কি শুনবে? না। খাবার দেওয়ার পর কি ওই ওই পেশিকে তুমি সারাদিন ধরে অনুরোধ করো যে খাবারটা তুমি ধরে রাখো, খাবার হজম করো না, ও কি শুনবে? না। তাহলে ওই পেশি যেহেতু আমাদের কথা শোনে না, সে কারণের জন্য ওকে বলা হয় অনৈচ্ছিক পেশি। কি পেশি? অনৈচ্ছিক। আর যে পেশি আমাদের কথা শোনে তাকে বলা হয় কি? ঐচ্ছিক পেশি। কি পেশি? ঐচ্ছিক। এই যে দেখো এখানে, ঐচ্ছিক। হ্যাঁ, এই যেমন আমাদের হাত পায়ের পেশি, আমরা ইচ্ছা অনুসারে এগুলোকে নড়াচড়া করাতে পারি। দেখো এখানে লেখা আছে, এই পেশি প্রাণীর ইচ্ছাধীন সংকুচিত প্রসারণ হয়, এবং এটা এই ধরনের বৈশিষ্ট্য থাকে, লেখা আছে এখানে। বুঝতে পারছো কি? তাহলে ঐচ্ছিক হ্যাঁ। পেশিগুলো সাধারণত নলাকার, শাখাবিহীন এবং আড়াআড়ি হয়। আশা করি এইটুকু ক্লিয়ার। এখন আসো অনৈচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিকের ধরে অনৈচ্ছিকের সংজ্ঞা দিতে পারবে না? অনৈচ্ছিক মানে কি? যে পেশিটা আমাদের ইচ্ছাধীন না, আমাদের কথা শোনে না, ওর মতো ও কাজ করে। কি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে সেই পেশিকে কি বলা হয়? অনৈচ্ছিক পেশি। দেখো লেখা আছে এই পেশিগুলো অনৈচ্ছিক পেশি। আমাদের ইচ্ছাধীন না, এরা আমাদের কথা শোনে না। দেখো, আমাদের ইচ্ছাধীন না। ওরা যদি ওরা নিজেই করে। হ্যাঁ, তারপর ওরা নিজের মতো নিজের কাজ করে, মানে আমাদের কোনো কথা ইয়েস, শোনে না। অবশ্যই। এদেরকে তুমি সারাদিন ধরে বুঝাও, এরা কোনো কথা শুনবে না। আচ্ছা, আমি একটা সহজ অপশন বলি। এই যে প্রস্রাব পায়খানার চাপ বলে, তুমি সারাদিন ধরে ওকে বুঝাও তো, ভাই চাপ দেও না, আমার একটু সমস্যা আছে, আমি পরে যাব, ও কি শুনবে? সাময়িক তুমি কিছুক্ষণ না। হয়তো ওয়েট করতে পারবে, কিন্তু তোমাকে যেতেই হবে। ওই ঠিক ওই রকম খাবারের পেশি, খাবারের মধ্যে তুমি খাবার দিছো পেটে, খাবারের ওখানে অনৈচ্ছিক পেশি আছে, ও অনবরত খাবারকে হজম করবেই, ও কোনো কথা শুনবে না। এই ধরনের আরেকটা অনৈচ্ছিক পেশি আছে, তাকে বলা হয় হৃৎপেশি। হৃৎপেশিটা এমন এক ধরনের অনৈচ্ছিক পেশি, এটা আমাদের কোনো কথা শুনে হৃৎপিণ্ড না। কি? আমাদের মাতৃগর্ভ থেকে আসার পর থেকে আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আল্লাহর অসীম দয়ায় এই পেশিটা সংকোচন প্রসারণশীল থাকে। ঠিক বললাম তো?
হৃদপেশি কি কখনো বন্ধ হয়? হ্যাঁ, যদি কোনো কারণে বন্ধ বুঝলাম না হয় কি সেটা। হৃদপেশি বুঝিচ্ছ না, আমাদের হৃদপিণ্ড, এই যে কার্ডিয়াক পেশি বা হৃদপেশি ও লেখাই আছে, এই যে দেখো তো লেখাই তো আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমাদের হৃদপিণ্ড যদি অফ হয়ে যায় তাহলে কি আমরা বাঁচবো? কথা বলো। না। আমাদের হৃদপিণ্ডের পেশি যদি অফ হয়ে যায় তাহলে কি আমরা বাঁচবো? জি স্যার। কি বাঁচতে পারবো? না। আচ্ছা, তাহলে এখন দেখো এটা কিন্তু অনৈচ্ছিক না পেশির মতো। স্যার। এরা কন্টিনিউ কিন্তু সংকোচন প্রসারণ করতেছে, এটা কি আমাদের ইচ্ছাধীন বলতো? এটা কি প্রাণীর ইচ্ছাধীন? আমি যখন খুশি অন অফ করবো তা কি করা যাবে? না। দেখো লেখা আছে কিন্তু। হ্যাঁ। এটা মহান আল্লাহ তাআলার আদেশে যেদিন থেকে পৃথিবীতে আসছে সেদিন থেকে শুরু করে ওই যে বললাম আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত এই সংকোচন প্রসারণের কাজ করেই যাবে। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা প্রায় চলে আসছি। দেখো এই পেশিটা তোমাদের অষ্টম শ্রেণীতে ছিল, স্নায়ু পেশি। এটা কিন্তু হুম। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এই স্নায়ু টিস্যু দুইটা অংশ আছে, একটা মূল কোষ দেহ আর একটা হলো প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশটা দু রকম, একটা শাখা মুক্ত আর একটা শাখা যুক্ত। তো শাখা মুক্ত কোনটা? এটার নাম শাখা মুক্ত, এটার নাম হলো অ্যাক্সন। আর শাখা যুক্ত এই অংশগুলোর নাম হলো ডেনড্রন। আর এর প্রত্যেকটা শাখার নাম হলো ডেনড্রাইট। আর শেষে আছে হলো তোমার সিনেপস, এটার অ্যাক্সনের প্রান্ত, এটা অন্য অংশকে তার দেহের সাথে কানেক্ট করে। এই বিষয়গুলো এখানে লেখা আছে। এটার মূল কাজটা কি? পরিবেশের উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দেয় এবং তার হয়ে সে কাজ করে। এটা পরীক্ষায় কিন্তু আসে, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ছবি সহ খুব সুন্দর করে পড়বা। ঠিক আছে, এখন কিছু রিডিং পড়া আছে, অঙ্গ এবং তন্ত্র। এটা দেখো, আমাদের প্রথম অংশ তৈরি হয় কোষ দ্বারা, তারপরে হয় কোষগুলো মিলে হয় অঙ্গ, আর কতগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র, আর কতগুলো তন্ত্র মিলে হয় দেহ। তাহলে এখানে লেখা আছে পরিপাক তন্ত্র। এই তন্ত্রের কাজটা কি? খাদ্য গ্রহণ করে, খাদ্য পরিপাক করে, খাদ্য হজম করে, অতিরিক্ত অংশ হলে সেটি ছেড়ে দেয় ইত্যাদি। শ্বসন প্রক্রিয়ার কাজটা কি? এটা গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, এগুলো নানান অপশন গুলো এখানে ব্যবহার করা হয়েছে, যারা প্রচুর পরিমাণে বায়বীয় অপশন গুলোকে ধারণ করে। রেচনতন্ত্র দেহের বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলোকেই সাধারণত বলা হয়, এবং এখানে অপ্রয়োজনীয় যে শরীরের জন্য ক্ষতিকর যে দ্রব্যগুলো সেটা এখান থেকে অপসারিত হয়। কিডনি মূলত এই কাজটা সম্পূর্ণ করে। বুঝতে পারছো তো? জননতন্ত্র, আচ্ছা। প্রত্যেকটা প্রাণী একটা নির্দিষ্ট বয়স হলে তাদের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করে, ফলে তারা বিপরীতের সাথে একান্তে মিলিত হয় এবং সেখান থেকে নতুন বংশধরের সৃষ্টি হয়। প্রত্যেকটা প্রাণী এবং প্রাণীর মধ্যে এই ধরনের একটা অভিব্যক্তি কাজ করে, যেন তারা মারা গেলে তাদের বংশধর পৃথিবীতে তাদের অস্তিত্বকে প্রকাশ করে। এই অপশন থেকে জননতন্ত্রের কিন্তু বিকাশ নিয়ে আলোচনা আছে। এরপরে আছে ত্বকতন্ত্র, অর্থাৎ আমাদের দেহের যে ত্বক, বাইরের আচ্ছাদন, যেটাকে আমরা চামড়া বলি, এটি বাহিরের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে, জীবাণু থেকে এটিকে রক্ষা করে, তরল জলীয় অংশগুলোকে দেহ থেকে বের হয়ে যেতে বাধা সৃষ্টি করে। আজকে লাস্ট পড়া হলো অন্তঃক্ষরা গ্রন্থি। দেহের অভ্যন্তরে কিছু গ্রন্থি আছে যারা সেখান থেকে ক্ষরণ করে। এই ধরনের গ্রন্থির কোনো নালী নেই, এরা নালীবিহীন গ্রন্থি থেকে তৈরি। আমরা যদি এই বিষয়গুলো একটু দেখি, এই যে লেখাও আছে, এদের কোনো নালী থাকে না, এক স্থান থেকে অন্য স্থানে এরা বিশেষভাবে পরিবহন করে, এবং এই বিষয়গুলো এখানে লেখাও আছে। তো আমার মনে হয় আজকে আমাদের পড়া এটুকুই থাক। আজকে অধ্যায় শেষ, নেক্সট দিনে ইনশাল্লাহ পরবর্তী অধ্যায়গুলো নিয়ে কথা বলা যাবে। আল্লাহ হাফিজ। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম।